সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির 14 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। একদিন দুপুরের খানিক আগে সর্বনাশ হলো। উঠোনে ধান মেলে দেওয়া ছিল। গিন্নি সেই ধান নাড়াতে যে হোঁচট খেয়ে নাকি এমনি এমনি পড়ে গেলে। আমরা ছুটে তাকে তুলতে গেলাম। হালকা মানুষ, বয়স হয়েছে, শরীর শুকিয়ে গিয়েছে, তুলতে কষ্ট হলো না আমাদের। কিন্তু গিন্নিকে হাঁটাতে যেয়ে দেখলাম গিন্নি হাঁটতে পারছে না। খুব জোরে আঘাত লেগেছে কিংবা কোথাও কিছু ভেঙেছে বলেও মনে হলো না। এদিকে দেখছি গোটা ডান পা আর ডান হাত লাঠির মতন সোজা হয়ে রয়েছে। গিন্নি কথাও কিছু বলছে না। তখন ভালো করে তাকিয়ে দেখি মুখের চারদিকটাও কেমন বেঁকে রয়েছে। দেখে আর কোনো কথা না বলে আমরা ধরাধরি করে গিন্নিকে নিয়ে উত্তর দৌড়ি ঘরের মেঝে বিছানা পেতে শুয়ে দিলাম। সেই জিপ সহ্যে নিল গিন্নি, আর উঠলে না। ডান দিকটো শরীরের প্যারায় আধেক, একবারে অবশ। হাতও নড়ে না, পাও নড়ে না। এত চেষ্টা করে গিন্নি কথা বলতে, তা মুখের বা দিকটো এক আধটু নড়াচড়া করছে বটে, কিন্তু ডান দিকটাও ধীর। মুখ দিয়ে শব্দ হচ্ছে, কিন্তু একটি কথাও বোঝা যাচ্ছে না। খবর পেয়ে কর্তা এলো, অন্য সব ভাইরা এলো। ছোট দেওরকে খবর দেওয়ার লেগে শহরে লোক গেল। গায়ের ডাক্তারটাও তখনই এলো। সে বললে অবস্থা খারাপ। ই রোগের নাম সন্ন্যাস রোগ। ই রোগেই বাবজি মরেছিল। মাথার শিরে ছিঁড়ে যায়। মাথার ভেতরে শরীরের সব রক্ত জমা হয়ে দইয়ের মতন থকথকে হয়ে যায়। তারপর 2-1 দিনের মধ্যেই রুগী মারা যায়। চোখে অন্ধকার দেখলাম। তাইলে আর আমাদের গিন্নির হেয়াত নাই? গিন্নি বেগরে ই সংসার একদিনও চলবে না, কেউ চালাতে পারবে না। আমি বউ হয়ে এসে মাকে মা, শাশুড়িকে শাশুড়ি একসাথে পেয়েছিলাম। একদিনের লেগে ভাবি নাই আমার কোনো দায় আছে। বুঝেছিলাম যে শুধু হুকুম শুনলেই হবে। এখন কে হুকুম দেবে, কার হুকুম শুনব? ই কাঠির মতন ফর্সা রোগা এতটুকুন মানুষ শুয়ে আছে। ও কোন ধাতুতে তৈরি তা আর কেউ না জানলেও আমি জানি। ওই শুকনো পাথরে কত পানি, কত মায়া, কত দয়া। আমি হু হু করে কেঁদে ফেললাম। তাই শুনে কত এমন করে আমার দিকে চাইলে যে কাঁদন সাথে সাথে গিলে নিতে হলো। কর্তা বললে, কিছু হয় নাই, রোদে মাথা ঘুরে গিয়েছে, দুর্বল শরীর তাই পড়ে গিয়েছে, 2 দিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। বড় খোকাকে দেখার লেগে যে ডাক্তার এসেছিল শহর থেকে, সেই ডাক্তার আবার এলো। রুগী দেখে ডাক্তার বললে শিরা ছেড়ে নাই, তাইলে বাঁচত না। মাথার ভেতর শিরা দিয়ে রক্ত যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে বলে রক্ত জমে গিয়েছে। তখনই যখন রুগী মারা যায় নাই, আর ভয় নাই, রুগী এখনই মারা যাবে না। ওষুধ খেতে হবে, রুগীকে খুব যত্নের মধ্যে রাখতে হবে। খাবার পথ্য যা যা লিখে দেওয়া হবে ঠিক তাই খাওয়াতে হবে। আশা দিয়ে ডাক্তার বললে অবশ ভাবটা আস্তে আস্তে কেটে যাবে। কথা হয়তো 2-4 দিনের মধ্যেই বলতে পারবে। এখনই হাঁটতে পারবে না, তবে আস্তে আস্তে আবার হাঁটার ক্ষমতাও ফিরে আসতে পারে। ডাক্তারের কাছ থেকে এসব বুঝে নিয়ে কর্তা আমাদের বৌঝিদের সবাইকে ডাকলে। ভাসুর হয়েও সব ভাস বউদেরও ডাকলে। ডেকে বললে, মায়ের সামনেই বলছি। শাশুড়ি তার কথা শুনতে বা বুঝতে পারলে কিনা জানি নে, এক দৃষ্টে তাকিয়েছিল দেখলাম। তা কর্তা বললে, আমার কাছে দুনিয়া একদিকে আর আমার মা একদিকে। কাজ সব ভাগ করে নাও, কে কি করবে। পেশাব পায়খানা থেকে শুরু করে সব কাজই করতে হবে। আমার দিকে সে এই প্রথম সবার সামনে বললে, এই কাজটা
তুমি নিজের হাতে করবে। তারপর বোনের দিকে সে বললে, মহুদা সবারই কাজ দেখবে। মোট কথা, রুগীর যদি এতটুকু অযত্ন হয়, মায়ের কাছ থেকে যদি কিছু জানি, তাহলে যেই হোক তার কোনো খাতির নেই, এ বাড়িতে তার জায়গা হবে না। আমরা সবাই জানি কর্তার কথার একটুকু নিদিক ওদিক হবে না। গিন্নির সেবা এগু, তা বাদে অন্য কিছু। ঘরের আর জিনিস সরিয়ে ফেলা হলো, শুধু সিন্দুকটো থাকলো। তার ওপর পোষ্কের বিছানা আর রুগীর যা যা লাগে সব রাখা হলো। মাথার দিকে ওষুধপত্তর আর ফল মূল পথ্যই সব। কর্তা মুটের মাথায় চাপিয়ে মায়ের লেগে কত জিনিস যে আনলে। ডাবের পাহাড় হলো। বাজার ঘুরে ঘুরে বেদানা, নাশপাতি, খেজুর, কলা, আম, লিচু সব কিনেছে সে, কিছু বাদ নাই। এত আকড়া মাগনের দিনে পয়সা পেছে কোথা? একদিন এই কথা শুধুলে কি রাগ কর্তার। তাতে তোমার কি দরকার? বাড়িতে কি ধান চাল কিছুই নাই? 100 বিঘে জমি আছে কিসের জন্যে? সব বেচে ভিখিরি হব, যাও। ওরে বাপরে, আর একটি কথাও বলা নয়। ও মানুষের এমন রূপ কোনোদিন দেখি নাই। তা আমি কিছু বারণ করেছি? আমাকে অত কথা বলার দরকার আছে? গিন্নির সেবার লেগে আমাকে বলতে হবে কেন? ওই মানুষ আমার মায়ের বেশি, বাপের বেশি। এই সংসারের মুদুনি। মুদুনি ভাঙলে কি আর ঘর থাকে? কর্তাজি বোনকে এইসব দেখতে বলেছে, তার কারণ আছে। আমি জানি গিন্নি গেলে ননদই নতুন গিন্নি হবে। ওই মায়েরই তো মেয়ে, ভাইদের সংসারের হাল সে ঠিকই ধরতে পারবে। গিন্নির সেবা যত্নের খবরদারি তো তারই কাজ বটে। তবে সেবা শুশ্রূষার সব কাজ আমাদের বউদেরই করতে হবে। বড় বউয়ের ছেলেপুলে নাই, কাজকর্ম সবই করে বটে, কিন্তু একটু আলগা আলগা। কোনো কিছুতেই তেমন আঁট নাই, নিজের ওপরেও যত্ন নাই, কোথাও তার কোনো বাঁধন পড়ে নাই। জীবনটা কোনো গতিকে কেটে গেলেই হবে, এমনি করে এসে চলে। এসব চারদিক ভেবে গিন্নির সব দায় আমাকেই নিতে হলো। বাড়ির আরও কাজ আছে, সেসব আর 2 বউ করুক। ছোট জনা তো শহরে আছে, আসবে হয়তো কাল পরশু। 2 দিন থেকে আবার চলে যাবে। ছোট দেওরের আপিস কামাই করার উপায় নাই। আমাদের অত সেবা ব্যর্থা গেল না। কদিন বাদেই দেখা গেল গিন্নির জবান আবার ফিরে আসছে। প্রথম দিকে একটি কথাও বোঝা যাচ্ছিল না, সব কথা জড়িয়ে মুড়িয়ে খালি একটু গোঙানির মতো আওয়াজ শোনা যাচ্ছিল। তারপর মুখের বেঁকা ভাব কাটতে লাগলো। 1-2টি করে কথা পরিষ্কার হতে হতে আবার তার কথা আগের মতন হলো। অসুখ যেন হয় নাই, সব আগের মতন আছে। গিন্নির মনে কোনো ভয় ভীত নাই। আগের মতনই কি করতে হবে না হবে সে বলে। একবারও কই অসুখের কথা বলে না, নিজের কষ্টের কথা বলে না। একবার কাকে যেন বললে, মদ যখন আসবে তখন আসবে, আমি ব্যস্ত হব কেন? কথাবার্তা যখন বেশ সড়গড় হলো, তখন কর্তাকে একদিন বললে, কি জানি বাবা, মাথাটা কেমন দপ করে ঘুরে উঠল। ফু দিয়ে পিদিম নিবিয়ে দিলে যেমন হয়, তেমনি দপ করে সূর্যিটা নিভে গেল। আর আমি কিছু জানি নে। তোমার সব ঠিক আছে তো এখন? সব কথা মনে করতে পারো তো? হ্যাঁ, সব মনে আছে, শুধুই হাঁটাটা বন্ধ। কেউ ফিরিয়ে না দিলে পাশ ফিরতেও পারছি না। বিছানাতেই পায়খানা পেশাব করতে হচ্ছে। এই জন্যেই মদ চাইছি বাবা। কেন কেউ এই কাজ করবে? কথা শুনে চোখের পানি রাখতে পারলুম না। এই কথা কেন বলছে গিন্নি? আমার কাঁদন দেখে গিন্নি কর্তার দিকে চেয়ে বললে, মহুদাই এই কাজ করত, কিন্তু আমি জানি মহুদাকে এই কাজ করতে দেবে না মেজ বউ। তুমি ভেবো না বাবা। সংসারের আর কোনো হেরফের হলো না।
সব আবার ঠিক আগের মতন চলতে লাগলো। শুধু একটা মানুষ দিন রাত শুয়ে আছে, সব দেখছে, সব শুনছে। সে সব কিছুতেই আছে, কিন্তু কোনো কিছুতেই থাকতে পারছে না। সূরজ ওঠার আগে তাকে বিছানা থেকে উঠে বসিয়ে দিতে হয়। পাত্তর কেনা হয়েছে, তাতে পায়খানা পেশাব করিয়ে দিতে হয়, মুখ ধুয়ে দিতে হয়। তারপর সকালের বাঁধা খাবারটাও খাইয়ে দিতে হয়। ডান হাতটা তো অবশ। এরকম করে দিন আরম্ভ হয়ে সারাদিনে তাকে কতবার উঠিয়ে বসিয়ে দিতে হয়, গোসল করাতে হয়, ওষুধ খাওয়াতে হয়, একটা মানুষের সব কাজ করে দিতে হয়। গিন্নি কিছুই বলে না। দিনের পর দিন যায়। তবে এক একদিন গিন্নির চোখে কি একটু রাগ দেখি, বিড়বিড় করে কিছু যেন বলছে মনে হয়। আমি জানি গিন্নি কারো ওপর রেগে নাই, রাগ তার নিজের ওপর। বিড়বিড় করে আল্লাহকে শক্ত শক্ত কথা বলে, শিগগিরি শিগগিরি মদ চায়। একদিন লেকিনি কোন বউ পানি খাইয়ে হাতের গেলাসটো একটু বিরক্ত হয়ে ঠক করে মেজের ওপর নামিয়ে রেখেছিল। গিন্নি কর্তাকে সাথে সাথে ডেকে পাঠিয়ে বললে, সত্যি বলছি বাবা, একটুও রাগ করে বলি নাই। দুনিয়ায় দিন যদি শেষ হয়েই থাকে, শেষ তো হবেই একদিন, সব মানুষেরই হবে। তো যদি দিন শেষ হয়েই থাকে আর কিছুই করার না থাকে, তাইলে দুনিয়ায় থাকা কেনে? আল্লাহ কেনে তবে নেয় না? এর কোনো মানে পাই না। তোমাকে শুধু একটি কথা বলার জন্যেই ডেকেছি। যার মন হয় না, সে যেন কিছুতেই আমার কাজ না করে। সে যেই হোক, আমি তাতে এতটুকুনি রাগ করব না। কথা শুনে কথা সবই বুঝলে। ঘর থেকে উঠে বাইরে যেতে যেতে ভারী কঠিন গলায় বললে, যার মন হবে না সে যেন মায়ের ঘরে না যায়। ও ঘরে ঢুকে কেউ এতটুকুন বেচাল করলে তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেব। দিন যেতে লাগলো আগের মতনই। সেই সকাল থেকে চুলো জ্বলছে, সারাদিন যজ্ঞ হচ্ছে, মুনিশ মাহিন্দার যেচে আসছে, ভালো মন্দ খবর পেয়েছি, কিছুই বাদ নাই। চুলো নিপছে সেই অনেক রেতে, সারা রাত আঙার থাকছে, ভোরে আবার সেই আঙার থেকেই চুলো জ্বালানো হচ্ছে। চিরকাল যা হবার তাই হচ্ছে, কিন্তু আমার কাছে সব লাগছে অন্যরকম। সব জায়গায় কথা, শুধু এক জায়গায় কথা নাই। উত্তর দৌড়ি ঘরের দরজা সব সময়ই বন্ধ। রুগী ছাড়াও ঘরে কেউ না কেউ সব সময়ই আছে, কিন্তু সব চুপ। গিন্নি থির কাঠি হয়ে শুয়ে আছে। গায়ের ফর্সা রং ঘরের আবসা আলোয় যেন আরো ধপধপ করে। ঠিক আগের মতনই সাদা থানের শাড়ি কপালে রাতখানা ঢেকে আছে। এই মানুষ কোনোদিন নামাজ কাজা করে নাই, আমাদের কারু উপর কোনোদিন জোর জবরদস্তি করে নাই। তবু সে কতকাল থেকে, বোধহয় এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই গিন্নি, ননদ আর আমি একসাথে পাশাপাশি বসে আসর, মাগরিব আর এশার নামাজ পড়তাম। সেই নামাজে কি হতো তা তো আমাদের কারুর জানার উপায় নাই। তবে সংসারের জ্বালার ওপর সে ছিল মলমের মতন। গিন্নির পাশে বসলে এই কথাটি মনে হতো। জবান আর জ্ঞান বুদ্ধি আবার ঠিক হয়ে যাবার পরে গিন্নি আবার নামাজ পড়ছে বিছানায় শুয়ে শুয়ে। এক হাত তুলে দোয়া করা হয় কিনা, জায়েজ আছে কিনা, তাও একদিন কর্তাকে শুধিয়েছিল। কর্তা বলতে পারে নাই, শুধু বলেছিল, তুমি যেমন করে পড়বে তাই জায়েজ। গিন্নি এখন থির হয়ে শুয়ে শুয়েই নামাজ পড়ে, লষ্ট না হলে অজুও করে না। হেমনি করে গিন্নি নিজের বিছানায় শুয়ে থাকলে কোনোদিন আর উঠলে না। আকাল আর যুদ্ধর দুনিয়ায় কেউ বাঁচবে না। কি ভয়ানক দিন এলো! এমন খরানি বাপের জন্মে দেখেছি বলে মনে হয় না।
আকাশের দিকে চাইলে চোখ পুড়ে যেছে। আসমানের নীল রং লাল হয়ে গেছে। এক একটু দিন যেন পাহাড়ের মতন বুকে চেপে থাকছে, কিছুতেই পেরুইতে পারা যেছে না। সাথে আছে আবার যুদ্ধ আর আকাল। গেরস্তর নিত্যদিনের যা যা লাগে তা যে শুধু আঁকড়া তাই লয়, পাওয়াই যেছে না। পেঁদরের কাপড়ের কথা কি আর বলবো, সে তো পাওয়াই যেছে না। কেরাসিন নাই, কয়লার চুলো অনেকদিন থেকেই বাড়িতে আসে। খুব ধুমো আর রান্নায় গন্ধ হয় বলে ঘষি আর কাঠের জালটি বাড়িতে বেশি চলে। গাছ কেটে কেটে শেষ, এখন গাছই পাওয়া যেছে কম। কয়লাটো এতদিন পাওয়া যেছিল, দামেও সস্তা বলে কয়লা আনা হচ্ছিল এদানিং বেশি। সেই কয়লাও এখন আর পাওয়া যেছে না। নুন নাই, টেনাকাঠি নাই, চিনি নাই। চিনির অভাবে তেমন অসুবিধা হতো না, কারণ এদিকের লোকে গুড়ই খায় বেশি, কিনতেও পাওয়া যায়। গায়ের সালে নিজের নিজের সংসারের গুড়ও তৈয়ার হয়। এবার কারো বাড়িতে গুড় নাই, আমাদের বাড়িতেও নাই। এখন শুনছি মুদির দোকানেও নাই। যা বা এক আধটু আছে, গরিবের তা কিনে খাবার কোনো উপায় নাই, এমনই দাম। গায়ের 3টো মুদির দোকানের 2টো বন্ধ, কোনো জিনিস আনতে পারছে না। দোকানে রাখতে পারছে না কোনো জিনিস দামের চোটে। দোকান খোলা রেখে কি করবে? বাইরের জিনিস, কাপড়, কেরাসিন, কয়লা, নুন, চিনি এসব কোথাও নাই। আর সামগ্রী, চাল, ডাল, খাবার তেল, মশলা এসব গেরস্তদের কিছু কিছু থাকলেও গরিব মানুষদের কোথা থেকে থাকবে? তাদের কিনেই খেতে হয় এইসব জিনিস। পয়সা তো কোনো দিনই নাই গায়ের মানুষের হাতে। রূপোর টাকা, আধুলি, সিকি গরিবরা চোখেই দেখে না, ওসব আসবে কোথা থেকে? ধান বেচে, চাল বেচে টাকা পাওয়া যায় ঠিকই, কিন্তু বেচার মতন ধান চাল কজন আর আছে? কোনো রকমে একটু ধান চাল জোগাড় করতে পারলে লোকে তাই নিয়ে দোকানে যায়। ওইটি দোকানিকে দিয়ে মাপিয়ে দোকানিকে বিক্রি করে 8 পয়সার সিকি পয়সার জিনিস কেনে, তবে সংসার চলে। এসব এখন বন্ধ, সব দাঁত টিপে ঘরে বসে আছে। রাধা বাড়া, শখ আহ্লাদ সব গেছে। যার ক্ষমতা আছে কোনো রকমে 2টো চাল ফুটিয়ে মার শুদ্ধ খেছে, ছেলেপুলেকে খাওয়াচ্ছে। কি কষ্টের কথা! গরু মোষের লেগে মার রেখে দিয়েছি, ও পাড়ার এক বউ সেই মার চেয়ে নিয়ে গেলে। কি নাকি মেয়ে 3টো না খেয়ে আছে, একটু মার খেয়েও পেট ঠান্ডা করার রাস্তা নাই। মার টুকুনি না পেলে কেউ কেউ হয়তো তাও পায় না। সেই বাড়িতে ছেলে মেয়ে নিয়ে সবাইকে উপোস করতে হবে। ও মা, আমার কি হবে? জীবনে যে এমন ভাতের আকাল দেখি নাই, শুনি নাই। কার লেগে কি করব? এখন জ্যৈষ্ঠী মাসের মোটে আধেক যেছে, সারা বর্ষা পড়ে আছে। তা বাদে শ্রাবণ ভাদরের আলাদা আকাল আছে। এদিকে ধান ছাড়া ফসল নাই। অজ্ঞান মাসে 2-4টি আউশ হয় বটে, কিন্তু সে কিছুই না, সবাই তা পায়ও না। আসল ফসল আমন ধান, সে পৌষ মাসে। ওই একমাত্র সারা বছরের খোরাক, আর ওই বেচেই আর যা যা লাগে তার ব্যবস্থা করতে হয়। তাহলে এতগুলিন দিন কেমন করে পেরুবে মানুষ? আবার শুনছি শহরে চালের দাম দ্বিগুণ হয়েছে। কেন হয়েছে কে জানে? শিলিকিনি ফাগুন চোতেই হয়েছে। গায়ে তেমন বোঝা যেত না বটে, বোঝা যাবেই বা কেন? গায়ে চালই নাই, তা দাম বাড়লো না কমলো জেনে কি হবে? খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। আর হুজুগের শেষ নাই, প্রত্যেক দিন নতুন নতুন হুজুগ। যুদ্ধর অবস্থা খুব খারাপ হচ্ছে। ব্রিটিশরা এখন সব জায়গা থেকেই লিকিনি পালাইছে। আমাদের এই বেরাট দেশের লাগোয়া ওদের আরেকটা দেশ আছে, সেই দেশের নাম হচ্ছে বর্মা। সেই দেশ ব্রিটিশদের কাছ থেকে লিকিনি দখল করে নিয়েছে। আরেকটা কথা খুব উঠেছে, জাপানিরা বোমা ফেলবে এই দেশে। এই কথা নিয়ে গান বাঁধা হচ্ছে।
মাঠে ঘাটে ছেলে ছোকরারা গাইছে, সারে গামা পাধানি, বোম ফেলেছে জাপানি। সেই বোমা অবশ্যই এখনো পড়ে নাই, জি কোনোদিন পড়বে, আর পড়লেই দেশের আর কোনো চিহ্ন থাকবে না। জাপানিরা কম লয়, ওরা ওই বর্মা দখল করে নিয়েছে, এখন এই দেশের দিকে এগিয়ে আসছে। এই দেশটাও দখল করে নেবে ব্রিটিশদের হাত থেকে, তার এগু বোমা ফেলে সব স্মৃতিসান বিতিবান করে দেবে। জাপানিদের নাম আমরা আগে তেমন শুনি নাই। জাপানি কোন দেশ, কেমন সিদাসের লোক? তাদের সব আমাদের মতন মা ভাই বোন সংসার আছে তো? তা হুজুগের আর দোষ কি? সারা দেশ আমেরিকার গোড়া পল্টনে ভরে গিয়েছে। গাড়ি ঘোড়া সাজ সরঞ্জাম নিয়ে তারা সব জায়গায় হাজির। দেশের সব কিছু তাদের লেগেই, চাল ডাল আটা গরু ছাগল ডিম মুরগি, আগে তাদের যা লাগবে সব দিয়ে তারপর এই দেশের মানুষরা পাবে। এসবের অনেক কিছুই চিরকাল এই দেশের মানুষ নিজেরাই করে আসছে নিজেদের লেগে। কিনাকিনির অত চল ছিল না, এখন সব দালাল হয়েছে। গা গঞ্জ থেকে গরু ছাগল ডিম মুরগি সব কিনে নিয়ে যেছে। তাতে গেরস্তরা দুটো পয়সা পেয়েছে ঠিক, পয়সার লেগেই সব বেচে দিচ্ছে। আগে নিজেরা কিছু খেত মাখত, এখন কাঁচা পয়সার লেগে সবই বিক্রি করছে, নিজেদের লেগে কিছুই রাখছে না। ও সে ওসব কিনে খাবার লোক আগে ছিল না, আর এখন তো নাই। তাছাড়া কেউ কিনতে গেলে পল্টনের লোক এসে হাড়গোড় ভেঙে দেবে। যুদ্ধ ছাড়া এখন আর কোনো কথা নাই। গোড়া পল্টনের গা থেকে লিকিনি কেমন একটু বোটকা গন্ধ পাওয়া যায়। বললে কেউ পেত্তয় যাবে না, চিশি বোটকা গন্ধ এখন সারা দেশে, পল্টন কাছে থাকুক আর না থাকুক। ই গন্ধই এখন যুদ্ধুর গন্ধ। রুগীর ঘরে সি গন্ধ, ভাতের থালায় সি গন্ধ, ছেলের গায়ে সি গন্ধ, চামড়া শুকোনোর গন্ধ। একদিন আর আসমানের উড়োজাহাজের দিকে আর কেউ তাকিয়েও দেখে না। দেখে কি করবে? গো গো আওয়াজ করে আসে, কখনো কখনো খুব নিচু দিয়ে আসে, কান যেন ফাটিয়ে দেয়। কখনো আসে খুব উঁচু দিয়ে, শব্দও শুনতে পাওয়া যায় না। জাপানিরা বোমা ফেলবে এই হুজুক ওঠার পর থেকে এখন আবার লোকে প্রায় সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকে। বোমা ফেললে তো উড়োজাহাজ থেকেই ফেলবে, কি করে বোঝা যাবে কোনটো ফেলবে আর কোনটো ফেলবে না? সব উড়োজাহাজ কি একরকম না আলাদা আলাদা? আজকাল আসছে অনেক বেশি, আর আসছেও অনেকবার করে। মাঝে মাঝে 5টো 7টো একসাথে গুড় গুড় শব্দ করতে করতে গাছপালা ঠিক ওপর দিয়েই উড়ে যেছে। আগে ডিগবাজি মেরে মেরে খেলা করত, এখন সেসব দেখি না। দু একটু দেখি একা একা আসছে, সামনে দিয়ে কোনাকুনি আসছে গুটগুট আওয়াজ করতে করতে। একটু সময় লাগছে আকাশ পেরিয়ে যেতে। সে চলে গেলে সব আওয়াজ বন্ধ। দুপুর বেলায় বাড়িতেও কোনো সাড়া শব্দ নাই। আমাদের বড় ভাগ্নেটি মা মরে গেলে কর্তাচাকে এই বাড়িতে এনেছিল। সে এখন খুব রূপের এক যুবক। সে শহরে একটু চাকরি পেয়েছে, মিলিটারির চাকরি। জাপানি বোমার হুজুগের পরেই চাকরি। সে বললে একটু আপিসে ব্যবস্থা আছে। বোমা ফেলার লেগে উড়োজাহাজ এলে অনেক আগেই লিখেনি জানতে পারা যাবে, আর তখনই একটু হুইসিল না সাইরিন কি বাজিয়ে দেবে। সেই আওয়াজ এত জোরে হবে যে সারা শহরের লোক জানতে পারবে, আর সবাই সাবধান হয়ে যাবে। কি সাবধান? সারা শহরে গর্ত খুঁড়ে রেখে দিয়েছে এক একটু খালের মতন। সাইরিন বাজলেই যে যেখানে আছে সেই খালের ভেতরে ঢুকবে, ছেলে মেয়ে বউ বিবি সব নিয়ে সেখানে বসবে। বোমার উড়োজাহাজ চলে গেলে আবার অন্যরকম সাইরিন বাজলে সবাই উঠে আসবে। আরও একটা ব্যবস্থার কথা শুনলাম, যেখানে সেখানে বালির বস্তার দেয়াল তৈরি করা হয়েছে। বোমা যদি পড়েই তাইলে বোমার ভেতর যেসব ভয়ানক জিনিস আছে তা ওই গর্তে ঢুকতে পারবে না, বালির দেয়ালও ভাঙতে পারবে না। ভাগ্নেটি চাকরি করছে, মাঝে মাঝে যখন আসে তখন এইসব কথাই শুনি তার কাছে। বেশ চাকরি করছে, মাইনে পেয়েছে। বোমা পর্যন্ত পড়ে নাই।